নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো যে জাতীয়তাবাদী কি আসন্ন লোকসভা নির্বাচনের ইস্যু। আপনারা জানেন, এই আলোচনা শুরুর আগে যদি একটু একটু আমরা পেছনের দিকে যাই, আমরা দেখেছি গত মাসখানেক ধরে, মাস দেড়েক ধরে পুলওয়ামা, কাশ্মীরে পুলওয়ামা ঘটনার পর তার পরবর্তী সময় ফলো আপ অ্যাকশন হিসেবে আমরা যখন দেখেছি ইন্ডিয়ান এয়ারফোর্স বালাকোটে আক্রমণ, পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি গোটা দেশের রাজনীতি, একটা রাজনীতির মধ্যে কিন্তু একটা নতুন করে এই জাতীয়তাবাদ নিয়ে কিন্তু একটা নতুন উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এবং যেটাই বলুন, উন্মাদনা বলুন বা একটা নতুন করে ইস্যু বলুন, সেটা তৈরি করার চেষ্টা হয়েছে। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সেক্টরগুলিতে, টুইটার, ফেসবুক সহ যেখানেই আপনি দেখতে পাবেন শুধু পুলওয়ামা ঘটনা এবং বালাকোট ঘটনার পর একটা উন্মাদনার সৃষ্টি করার একটা চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন যারা শাসক দলের নেতৃত্বে রয়েছেন, পাশাপাশি যে বিরোধী রাজনৈতিক দল যারা দেশে রয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এই জাতীয়তাবাদ ইস্যুকে, এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু চাপানুতর অভিযোগ, পাল্টা অভিযোগ এবং তাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলির ফেভারে আনার জন্য কিন্তু এই জাতীয়তাবাদ ইস্যুটাকে তাদের পক্ষে আনার জন্য কিন্তু এটা নিরলস চেষ্টা করেছে। আমরা একটা সময় দেখেছি যে নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন কিন্তু, ভারতের নির্বাচন কমিশন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে বলতে বাধ্য হয়েছে, ইনস্ট্রাকশন দিতে বাধ্য হয়েছেন যে বিশেষ করে জাতীয়তাবাদের ইস্যুটাকে সামনে আনা হচ্ছে, সেনাবাহিনীকে সামনে রেখে, আধা সামরিক বাহিনীকে সামনে রেখে এই ইস্যুটাকে আনা হচ্ছে। এবং তখন নির্বাচন কমিশন কিন্তু বাধা দিয়েছে এবং নির্বাচন কমিশন বিধিনিষেধ আরোপ করেছে যে এই নির্বাচন চলাকালীন সময়ে কোনো রাজনৈতিক দল এই যে পুলওয়ামা বা বালাকোটের যে সার্জিক্যাল স্ট্রাইক বা উরিতে যে কয়েক বছর 2-3 আগে হয়েছে, যেটা হয়েছে, সেই ঘটনাগুলি নিয়ে কোনো রাজনৈতিক দল ইস্যু বানাতে পারবে না, কোনো রাজনৈতিক দল তাদের বক্তব্য আনতে পারবে না। তারপরও দুর্ভাগ্য হলো সত্যি, আমরা দেখি আমাদের রাজ্য সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে যখন নির্বাচনী প্রচার আমরা দেখি, নির্বাচনী প্রচার বিভিন্ন রাজনৈতিক দলগুলি করছে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে ইনডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ঘুরিয়ে কিন্তু এই সেনাবাহিনীর কার্যকলাপ, সেনাবাহিনীর সাফলতা, আধা সামরিক বাহিনীর মৃত্যু, উগ্রপন্থা, কাশ্মীরের উগ্রপন্থা, এগুলিকে নিয়ে কিন্তু ঘুরিয়ে দেশকে কে সবচেয়ে বেশি নিরাপদ রাখতে পারছেন, দেশ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ, দেশের সেনাবাহিনী, দেশের আধা সামরিক বাহিনী কোন সরকারের আমলে সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে, পাকিস্তানের মাটিতে ঢুকে, পাকিস্তানের সীমানায় ঢুকে কি আঘাত করতে পেরেছে, এগুলি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা ইস্যু তৈরি করা হচ্ছে এবং রাজনৈতিক ইস্যু হিসেবে এই লোকসভা নির্বাচনের সামনে রাখা হচ্ছে। এবং পাশাপাশি যারা রাজনৈতিক দলের সমর্থক রয়েছে, বিশেষ করে কেন্দ্রে যারা প্রধান শাসক দল রয়েছে, তাদের যারা সোশ্যাল মিডিয়া চালান, তাদের যারা অন্য যারা কর্মকর্তারা রয়েছেন, যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন পলিটিক্যাল পার্টির, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে, বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু বারবার করে নির্বাচন কমিশন বাধা নিষেধ যেটা আরোপ করেছিল সেটাকে উপেক্ষা করে কিন্তু এই সেনাবাহিনী, পাকিস্তান আক্রমণ, এগুলিকে নিয়ে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি করা চেষ্টা হচ্ছে। এখন এটা নিয়ে আমাদের আজকের পর্যালোচনা, যে এই যে জাতীয়তাবাদের স্লোগান, সেই জাতীয়তাবাদের স্লোগান আসলে কি লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটা ইস্যু তৈরি করে আবার ক্ষমতায় আসা, ক্ষমতা দখল করার লড়াই, যে সেই লড়াইকে সফল হওয়ার জন্য কি এটাকে হাতিয়ার করা হচ্ছে, না এই জাতীয়বাদ যারা বিশেষ করে সবচেয়ে বেশি জাতীয়তাবাদ স্লোগান দিচ্ছে, জাতীয়তাবাদের ইস্যুটাকে ছড়িয়ে দিচ্ছে অন্য ইস্যুকে পেছনে রেখে, এবং রাষ্ট্রবাদের কথা বলছে, জাতীয়তাবাদের কথা বলতে গিয়ে সেই বিজেপি দল, তারা কি তাদের যে রাষ্ট্রবাদী যে চিন্তাধারা, সেই চিন্তাধারা কি ইমপ্লিমেন্টেশন এই জাতীয়তাবাদের মাধ্যমে এবং জাতীয়তাবাদের স্লোগান তুলে, উন্মাদনা তুলে কি ইমপ্লিমেন্ট করতে চাইছে, এগুলি নিয়ে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা হবে। আমাদের সাথে রয়েছেন আইনজীবী, আমাদের প্যানেলিস্ট অরিন্দম ভট্টাচার্য, রয়েছেন সমাজকর্মী প্রদীপ্ত রায়। আমি আলোচনা শুরুতে অরিন্দমদার কাছে যাব। অরিন্দমদা, আজকে যে আমাদের ইস্যু যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের যে স্লোগান, যে উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে, নানাভাবে নির্বাচন কমিশনের বাধা নিষেধ সত্ত্বেও, এটা কি আসন্ন লোকসভা নির্বাচনে একটা অন্যতম ইস্যু হয়ে উঠছে? দেখুন, নির্বাচনী কমিশন বা নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন কি বলছে, কোথায় কোন বিষয়টা প্রচারের আলোয় আনা যাবে, কোন বিষয়গুলোকে প্রচারের আনা যাবে না, এই বিষয়গুলো নির্বাচন কমিশনের তরফ থেকে একটা প্রচারের জায়গা বা একটা বিধিনিষেধ বা একটা
গাইডলাইন তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, এটা ঠিক। কিন্তু তুমি গত 1 বছর আগে আমাদের রাজ্যের নির্বাচন নিয়ে যদি দেখো, বিধানসভা নির্বাচন নিয়ে যদি দেখো, দুটো দল এক জায়গায় এসছে, ভারতের জনতা পার্টি, তার সঙ্গে আইপিএফটি, ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা। ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরার দাবি ছিল স্বাধীন বা ত্রিপুরা ল্যান্ড, অর্থাৎ ত্রিপুরা স্টেটহুড, সেপারেট স্টেটহুড। এটা ছিল ওদের স্লোগান, ওদের দাবি। বিজেপির সঙ্গে ওদের গাঁটছড়া হয়েছে নির্বাচনের আগে, কিন্তু বিজেপি এই স্লোগানটাকে বা এই দাবিটাকে নস্যাৎ করে দিয়েছে, পরিষ্কারই বলেছে যে এক এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা হচ্ছে স্লোগান। কোনো স্বাধীন আলাদা করে ত্রিপুরার মধ্যে অন্য একটা রাজ্য গঠন করা যাবে না। দুটো দলই জোট করেছে এবং মূল স্লোগান ছিল যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কিন্তু আইপিএফটি কিন্তু সেটার মধ্যে ছিল না। আলটিমেটলি জোটে থেকেও ওরা পাহাড়ে গঞ্জে ভেতরে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু স্বাধীন ত্রিপুরা স্টেটের মানচিত্র এঁকে দিয়ে প্রচারের আলোয় নিয়ে গেছিল, প্রচারটা সেই জায়গায় নিয়ে গেছিল। এবং এই প্রচারটা খেয়েছে বলেই বামফ্রন্টের যে দুর্গ, অর্থাৎ 20টা এসটি সিট, যেখান তারপর থেকে গোনা শুরু হয় বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট কটা সিট পাবে, সেই গোনাটা শুরু হয় 20-র পর থেকে। এই জায়গাটাতেই ধস নেমে গেছিল একমাত্র একটা স্লোগানকে মাথায় সামনে রেখে, যদিও এটা কিন্তু রাজ্যভিত্তিক স্লোগান ছিল না। তো কাজেই নির্বাচন কমিশন কি বলছে সেটা কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা মানে রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে, সেটা কিন্তু বাস্তবের উপর নির্ভর করবে, ওটা নির্বাচন কমিশনের কথার উপর নির্ভর করবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এইটা তো বাস্তব। তুমি একটা জিনিস খেয়াল করবে যে বিগত 5 বছরে শুধু কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকাতেই সন্ত্রাসবাদী হামলা বেড়ে গেছে প্রায় 106%। 2017 সালে মারা গেছিল 354 জন সামরিক এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা, আর 2018-তে মারা যায় 457 জন। এইটা হচ্ছে তোমার প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই কিন্তু 14ই ফেব্রুয়ারি এই নৃশংস পুলওয়ামার ঘটনাটা ঘটেছিল। স্বাভাবিকভাবেই এইটা একটা ইস্যু হয়ে উঠেছিল তখন, জাতীয়তাবাদের একটা জায়গা তৈরি হয়েছিল তখন, এবং প্রতিটা মানে সংস্থা কি সরকারি, আধা সরকারি, ইভেন কি ক্লাব, আমার রাজ্যে যেটা হয়েছে গোটা দেশেও তা হয়েছে, সবাই ওই শহীদদের, সিআরপিএফের ওই শহীদদের নিয়ে পোস্টার করে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা উদ্যোগ গ্রহণ করেছিল। এবং গোটা দেশে একটা ওয়েভ, জাতীয়তাবাদের একটা ওয়েভ তৈরি হয়ে গেছিলো। এবং তার ফলশ্রুতিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বারবার বলার চেষ্টা করছিল যে এটার পেছনে রয়েছে পাকিস্তানের মদত, তো পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। এবং ন্যাচারালি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা এয়ার স্ট্রাইক হয়েছে এবং এইটাকেই পুঁজি করার চেষ্টা হয়েছে। এখন এইটা কেন পুঁজি হয়েছে সেটা প্রেক্ষাপট বিশ্লেষণে আমরা পরবর্তী সময় যাব, কিন্তু বর্তমানে বাস্তবে যেটা হয়েছিল সেটা ছিল এই হচ্ছে প্রেক্ষাপটটা। তো এই প্রেক্ষাপটটাকে আজকে ভারতবর্ষে যে জাতীয় নির্বাচন বা লোকসভার নির্বাচন 2019-এ যেটা অলরেডি ঘোষিত হয়ে গেছে এবং 11ই মার্চ থেকে এপ্রিল থেকে যেটা শুরু হয়ে যাবে, এখানে একটা স্লোগান তো আসতে হবে, একটা মানে কমন স্লোগান আসতে হবে, আইদার বিরোধী দলের তরফ থেকে অথবা যারা শাসন ক্ষমতায় আছে তাদের তরফ থেকে। তো স্বাভাবিকভাবে শাসন ক্ষমতায় যারা আছে তাদের তরফ থেকে এই স্লোগানটাই উঠে এসেছিল যে এখন আমাদের দেশকে রক্ষা করতে হবে, আর দেশকে রক্ষা করতে হলে একটা মজবুত সরকার দরকার, যেটা একমাত্র যারা এখন সরকারে আসীন আছেন, কেন্দ্রের সরকারে আসীন আছেন, তারাই দিতে পারে। আমাদের দেশের এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিই সেটা দিতে পারেন। কারণ এটা ঘটনা যে গত কিছুদিন আগে এই যে 14ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা ছিল একটা মানে অন্যতম ব্যবস্থা, এবং সেটা সত্যি সত্যি ভারতবর্ষের একটা অন্যতম ঘটনা ছিল এবং অন্যতম মানে স্ট্রাইক ছিল পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এই আওয়াজটা তুলতে তুলতে যে জিনিসটাকে মানে মানুষের মন থেকে মুছে দেওয়া হয়েছিল বা যে বিষয়টাকে মানুষ
কাছে নিয়ে যাওয়ার জন্য বিরোধী শিবির থেকে প্রচারের আলোতে নিয়ে আসা হয়নি, সেটা ছিল যে 26/11 যে ঘটনা ঘটেছিল মুম্বাইতে, সেই ঘটনার পরে কিন্তু তদানীন্তন গুজরাটের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন যে এর দায় কে নেবে, 26/11 ঘটনার দায়টা কে নেবে। এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে এই 26/11 ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন। বিলাসরাও দেশমুখ এবং তার আর আর পাটিল ওরা কিন্তু পদত্যাগ করেছিলেন 26/11 ঘটনার পরে। কিন্তু আজকে এই 14ই ফেব্রুয়ারির পুলওয়ামার ঘটনার পরে আমাদের তখনকার মুখ্যমন্ত্রী, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা তার যে মানে নিরাপত্তা উপদেষ্টা দোভাল বা তার প্রতিরক্ষা মন্ত্রী, কেউই কিন্তু এই দায়টা নিল না। এই কথাটা আজকের দিনে এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এই প্রসঙ্গটা কিন্তু একদম অবলুপ্ত হয়ে আছে। এইটা নিয়ে কিন্তু দেশের বিরোধী দল যারা, তারা কিন্তু এই জায়গাটাতে স্ট্রাইক করতে পারছে না। ওয়েভ একটা তোলার চেষ্টা হয়েছে, যদিও ওই ঘটনার পরে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ অন টুডে ওয়েভটা অনেকটাই স্থিমিত হয়ে এসছে, কিন্তু স্টিল একটা আছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে তো একটা জায়গা থেকেই থাকে যে আমরা বহুদিন থেকে পাকিস্তানের তরফ থেকে বা পাকিস্তানের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদতের ভিত্তিতে আমাদের দেশে কাশ্মীরে হোক, পাঞ্জাবে হোক, সেটা দক্ষিণ ভারতেই হোক বা উত্তর পূর্ব ভারতেই হোক, যেখানেই হোক এই যে সন্ত্রাসবাদী হামলাগুলো ঘটছে তার পেছনে কোথাও না কোথাও কোনোভাবে আমরা কিন্তু পাকিস্তানের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদত খুঁজে পাচ্ছি, ছায়া দেখতে পাচ্ছি। তো কাজেই ভারতের তরফ থেকে এটার একটা রিটালিয়েশন হওয়া উচিত। তো কাজেই এইটা সাধারণভাবে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের কাছে, শ্রমজীবী কৃষিজীবী অংশের মানুষের কাছে নয়, সাধারণভাবে মধ্যবিত্ত অংশের মানুষের কাছে, যারা কর্মচারী অংশের মানুষ, যাদের কাছে ন্যূনতম মানে খেয়ে পরে বেঁচে থাকার সংস্থান রয়েছে, পাড়ার লোকে বসে আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে, ছেলেমেয়েরা বিদেশে রয়েছে বা ভালো চাকরি করছে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, তাদের কাছে কিন্তু এটা বড় ইস্যু। কিন্তু এই ইস্যুটাকে স্ট্রাইক করার জন্য এই যে ঘটনাটা, তখনকার তদানীন্তন গুজরাটের মুখ্যমন্ত্রী যে প্রশ্নটা তুলেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বা প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা মানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বা ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন দায়ভার স্বীকার করে নিয়ে, পুলওয়ামার ঘটনার পরে বা গত 14 এবং মানে তোমার গত 5 বছরে এই কাশ্মীরের যে ঘটনাগুলো ঘটে গেছে, একটার পর একটা যে শহীদ হয়েছে বা নিহত হয়েছেন আমাদের সামরিক এবং আধা সামরিক বাহিনীর লোকেরা, তাদের এই শহীদানকে মাথায় রেখে তাদের এই যে ব্যর্থতা, সরকারের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়টা কিন্তু কেউ এখনো নিল না। এই প্রচারটা কিন্তু নিয়ে যাওয়া এখনো পরিষ্কার হয়নি বিরোধীদের কাছে, বা বিরোধীরা এই জায়গাটাকে স্ট্রাইক করার চেষ্টা করছে না। কাজে একতরফাভাবে ওই দেশাত্মবোধ বা জাতীয়তাবোধের একটা স্লোগান যেটা তোলার চেষ্টা হচ্ছে, এই স্লোগানটা স্বাভাবিকভাবে সরকার আসীন যে দল, সেই দলের কাছে যদি এই মুহূর্তে অন্য কোনো ইস্যু না থাকে, কারণ তার প্রতিশ্রুতি অনেকগুলি ছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি থেকে শুরু করে প্রতিটা গরিব মানুষের ঘরে ঘরে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগানগুলো আদতেই যখন বাস্তবায়িত হয়নি, তার সঙ্গে যখন উপরি যুক্ত হয়েছে তোমার ডিমনিটাইজেশন, তার সঙ্গে যুক্ত হয়েছে জিএসটি, এই কারণের জন্য যখন দেখা যাচ্ছে উল্টো বছরে 5 কোটি বেকারের মানে চাকুরিজীবীর চাকরি গেছে, যার কর্মসংস্থানে ছিল তার কর্মহীন হয়ে গেছে, এই পরিপ্রেক্ষিতে একটা স্লোগান তো তুলতেই হয়। তো এই স্লোগানটা স্বাভাবিকভাবে উঠে এসছে, কিন্তু এটাকে কাউন্টার করার জন্য বিরোধীদের যে ভূমিকা, সেই ভূমিকাটার জায়গায় কোথাও একটা ঘাটতি রয়েই গেছে। আমরা এই জায়গাটা আসছি, দ্বিতীয় পর্যায়ে আসছি। প্রদীপ্ত, ভারতে 20 থেকে 25 কোটি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষ আছে। তাদের একটা বড় অংশ, উল্লেখযোগ্য অংশ, অরিন্দমদা যেটা বলল, যে খেয়ে পড়ে যারা ভালোই আছে, যাদের চিন্তা হচ্ছে যে আমার 2খানা ফ্ল্যাট আছে, 3খানা ফ্ল্যাট কি করে হবে, এই গাড়িটা ভালো না, এই গাড়িটা বিক্রি করে আমি 10 লাখ টাকা দিয়ে একটা ভালো গাড়ি কিনবো, ভালো মডেল বাজারে এসছে, চায়ের পেলায় তুফান তুলছে, রিপাবলিক টিভি, জি টিভির অন্ধভক্ত, এরকম একটা অংশ আছে, ব্যাংক ব্যালেন্স আছে ভালো,
40-50 লাখ টাকা আছে, ছেলেকে কি করে ডাক্তারি পড়াবে, জয়েন্ট এন্ট্রান্স না পেলে 60 লাখ টাকা দিয়ে পড়াবে, নিশ্চিত আছে কিছু না কিছু করবে, এরকম একটা অংশ আছে ভারতে। এবং এরা মব লিঞ্চিংকে সমর্থন করে, এরা সমস্ত নৃশংসতাকে সমর্থন করে, পুলিশ যখন রেপ করে তখন সেটাকেও সমর্থন করে। কাশ্মীরে যখন গত বছর 1000-এর উপর মহিলাকে যখন ধর্ষণ করা হয়েছে, মণিপুরে যখন থামজাং মনোরমাকে ধর্ষণ করে গুলি করা হয়েছে, আমাদের ত্রিপুরাতে যখন উজান ময়দানে 18 জন রমণীকে বলাৎকার করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, এই সমস্ত ঘটনাগুলি কারা করেছে? হাসেরা করেনি, এগুলি করেছে সামরিক বাহিনী। ছত্তিশগড়ে বস্তারে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এগুলি সামরিক বাহিনী করে। এরা এগুলি সব সমর্থন করে, এগুলি সব সমর্থন করে জাতীয়তাবাদের নামে, সমস্ত সেনাবাহিনী নৃশংসতাকেও সমর্থন করে। কিন্তু এরা ভারতের 125 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না। এরা খেয়ে পড়ে ভালো আছে, এরা জীবনেও কোনোদিন যুদ্ধে যাবে না, তাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠাবে না, এরা কেউ সৈনিক হওয়ার জন্য কোনো রকম কোনো টার্গেট নেই। এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী হবে, উকালতি করবে, হয়তো আরও জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করবে, খেয়ে পড়ে ভালো থাকবে, সুখের জীবন কীভাবে হয় সে চিন্তা করবে। এই যে অংশটা, এই অংশটা প্রায় 100% কিন্তু অলরেডি মোদিভক্ত। এবং এরা মনে করে যে সমাজের দরিদ্র যারা আছে তারা কপাল গুণে দরিদ্র, কর্মগুণে দরিদ্র, স্বভাব গুণে দরিদ্র, এবং যারা সমাজের প্রচণ্ড ধনী মানুষ আছে এরা হচ্ছে তাদের যোগ্যতায় তারা ধনী, এবং তারা নিজেরাও ধনী হওয়ার স্বপ্ন দেখে। এই অংশটা কিন্তু যদি 20 কোটি হয়, তার একটা মানে সব মধ্যবিত্ত এরকম নয়, এই অংশটা একটা উল্লেখযোগ্য অংশ আছে। এদের একটা বড় অংশ আসলে বালাকোটের ঘটনার আগেই মোদিভক্ত। নতুন করে বালাকোটের পরে মোদিভক্ত কারা হয়েছে সেটা আসলে সন্ধান করলে আমরা বুঝতে পারবো যে জাতীয়তাবাদ ইস্যু হবে কিনা। আমরা কিন্তু যে সোশ্যাল মিডিয়া দেখি, সমস্ত উইংগুলি দেখি যে সোশ্যাল মিডিয়ার, আমরা দেখবো যে নতুন করে কেউ কিন্তু আলাদা করে নতুন ভক্ত হয়নি। আগের ভক্তরাই প্রচার করছিল, এখন প্রচারটা স্তীমিত হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে জাতীয়তাবাদ আসলে হচ্ছে রাষ্ট্রবাদ। একটাই দেশ ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ত্রিধা বিভক্ত হয়ে 3টে রাষ্ট্র হয়েছে। যুদ্ধটা হয় রাষ্ট্রে রাষ্ট্রে, দেশে দেশে যুদ্ধ হয় না। এই রাষ্ট্রবাদটাকে জাতীয়তাবাদ হিসেবে করা হয়। বিরোধী দল এমনকি সিপিএম সিপিআইও এই রাষ্ট্রটাকে মানুষের কাছে চেনায় না, যে জন্য আমরা দেশ আর রাষ্ট্রে বারবারই বলি সেটা যে গুলিয়ে ফেলি। এই জন্য রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, যেটা একটা শোষণমূলক রাষ্ট্র। ভারত রাষ্ট্র শোষণমূলক রাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্র শোষণমূলক রাষ্ট্র, বাংলাদেশ একটি শোষণমূলক রাষ্ট্র। এখানে শ্রমজীবী মানুষ পরাধীন, 3টে দেশই পরাধীন। এই 3টে রাষ্ট্রই একটা পরাধীন রাষ্ট্র, যেখানে শ্রমজীবী মানুষ পরাধীন। তো সেখানে এই রাষ্ট্রে রাষ্ট্রের লড়াইটাকে জনগণকে সামিল করে দিয়ে বলা হচ্ছে জাতীয়তাবাদের জিগির তোলো। কিন্তু ঘটনা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, দরিদ্র, অসংগঠিত শ্রমিক যারা, এরা কিন্তু জীবনে যখন পেটের খিদে নিয়ে থাকে তখন কিন্তু এই জাতীয়তাবাদ দ্বারা তারা কিন্তু আন্দোলিত হয় না শেষ পর্যন্ত। কিছুদিনের জন্য হয়তো এরা মানে ভিড়মি খায়। এরকম আমরা দেখেছি যে সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে মোটে মজুরও বলেছে এবার মোদি বেশ করেছে, একটা বালাকোটে স্ট্রাইক করেছে, কিন্তু সেটা স্থায়ী হয় না। মাত্র 7 থেকে 10 দিন স্থায়ী হবে। আবার যখন তার জীবন জীবিকার জন্য যে যখন সংগ্রাম করবে, লড়াই করবে এবং প্রাণপাত পরিশ্রম করবে, কিছুই পাবে না তার বিনিময়ে, তখন কিন্তু তার এই জাতীয়তাবাদ চুকে যায়। তখন সে আবার তার রুটি রুজির সমস্যা, তার শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, সেগুলি নিয়েই সে মাথা ঘামায়। এই প্রোগ্রামটা, আজকের যে অনুষ্ঠানটা, সেটা হওয়ার আগে আমি গত 15 দিন সমানে একটা সার্ভে করেছিলাম ভারতের মানে ত্রিপুরা আগরতলার বিভিন্ন জায়গায় যে শ্রমজীবী মানুষ আছে তাদের মধ্যে। আমি কিন্তু অন্তত 90% মানুষকে দেখেছি এরা মোটেও আলোড়িত নয়, মধ্যবিত্ত নয়, শ্রমজীবী মানুষের মধ্যে সার্ভে করেছি। অন্তত আমি 50 থেকে 60 জনের সঙ্গে আলাপচারিতা করেছি, গত 15 দিন ধরে আমি করছি। আমি কিন্তু তাদের কাউকেই এই বিষয়টা নিয়ে আলোড়িত দেখিনি, বরং তারা যে পায়নি, এই যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল গত 1 বছর, যে কিচ্ছু প্রতিশ্রুতি পায়নি, পালন করা হয়নি, এটা নিয়ে ওরা বরং গালমন্দ করছে। ফলে জাতীয়তাবাদ ইস্যু হয় না। আর সবচেয়ে বড় কথা, বিজেপির তো জাতীয়তাবাদ যে রাষ্ট্রবাদ, সেটা তো ভারত রাষ্ট্র বিরোধী মতবাদ। কারণ এরা ভারতের সংবিধান মানে না। এরা মনুস্মৃতি মোতাবেক একটা সংবিধান আছে RSS এর, এরা একটা প্যারালাল সংবিধান রচনা করেছে। এটা মনুস্মৃতি অনুসরণ করে জাতপাত বর্ণ সমস্ত কিছু বজায় রেখে ভারতবর্ষের দলিতদের দলিত রেখে উচ্চবর্ণীয়দের সিংহাসনে বসিয়ে যে মনুস্মৃতি যে আছে তার উপর ভিত্তি করে একটা কনস্টিটিউশন এদের তৈরি করা আছে। এরা ভারতের যে কনস্টিটিউশন সেটাকে ওরা মানে না। এবং ইন্দোরে কিছুদিন আগে ABPPর তরফ থেকে কনস্টিটিউশন পোড়ানো হয়েছে। এরা জাতীয় পতাকা পোড়ায়, এরা ন্যাশনাল অ্যানথেম জনগণমন মানে না, এরা বন্দে মাতরমকে ন্যাশনাল অ্যানথেম বলে মনে করে। 2001 সাল পর্যন্ত RSS সদর দপ্তরে জাতীয় পতাকা ওড়ানো হয়নি।
1948 সালে বলা হয়েছিল এরা এই যে গোলওয়ালকর, MS গোলওয়ালকর RSS এর যিনি প্রধান ছিলেন, ইনি বলেছিলেন যে গৈরিক পতাকা হতে হবে ভারতের, আমরা তেরঙ্গা পতাকা মানি না। পরে যখন 48 সালে গান্ধীকে মারার পরে যখন নিষিদ্ধ হলো, তখন বল্লভভাই পটেল বলল মুচে লেখা দাও, বলেছে ক্ষমা চাও। তখন বাধ্য হয় নিজেদের প্রকাশ্যে আনার জন্য ক্ষমা চেয়ে তারপর বলেছে না আমরা তেরঙ্গা পতাকাটা মানি, কিন্তু এরা নিজেরা কখনো তোলায়নি। 1950 সালে 26 জানুয়ারির পরে 2002 সাল পর্যন্ত এরা জাতীয় পতাকা তোলেনি, এরা মানে না, এখনও মানে না। সরাসরি ন্যাশনাল অ্যানথেমকে ওরা মানে বিরোধিতা করে, জনগণ মনকে বিরোধিতা করে। কল্যাণ সিং নিজে বলেছেন যে এটা হচ্ছে ষষ্ঠ জর্জকে স্তুতি করে রবীন্দ্রনাথের লেখা একটা। তো এইভাবেই এরা সমস্তগুলি কিন্তু আসলে ভারতের যে বর্তমান রাষ্ট্র কাঠামোকে ওরা মানে না, পরে এদের যে জাতীয়তাবাদ, যে রাষ্ট্রবাদ, সেটা কিন্তু ভারত রাষ্ট্রের বর্তমান কাঠামোর বিরোধী। অর্থাৎ এদের জাতীয়তাবাদ কিন্তু রাষ্ট্র বিরোধী মতবাদ, অর্থাৎ বিদ্যমান রাষ্ট্র বিরোধী কার্যকলাপের আছে, এবং এই জন্য 3 বার নিষিদ্ধ হয়েছে RSS। 1992 সালে নিষিদ্ধ হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের পরে, এর আগেও 2 বার নিষিদ্ধ হয়েছে। তো বিভিন্ন সময় এরা হয়েছে। এই যে বল্লভভাই প্যাটেল অত বড় যে মূর্তিটা দিয়েছে, মানে বানিয়েছে, এই বল্লভভাই প্যাটেল বলেছিল 1970 সালে ওই 60-এর দশকে যে এরা তো বেজায় ফুর্তি করেছিল গান্ধীকে মারার পরে, মানে এরা তো গান্ধীজি বলে, মারার পরে নাকি এরা মিষ্টি খেয়েছিল, আনন্দ করেছিল, ফুর্তি করেছিল, আদালতে বলেছিল। এই বল্লভভাই প্যাটেল এখন ঊর্ধ্বে তুলে ধরেছে, গান্ধীকে ঊর্ধ্বে তুলে ধরেছে, কারণ এদের রাজনীতি করা দরকার। তো এই অবস্থায় যে জাতীয়তাবাদকে এরা বলছে সেটা আসলে সবার জাতীয়তাবাদ নয়। আর হিন্দুত্ববাদটা কি? উচ্চবর্ণীয় হিন্দুত্ববাদ। এই বাল্মীকি যে দলিতরা আছে, এ কি বলে, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তার বইতে লিখেছে যে এরা হচ্ছে মানে ঈশ্বর, এদের ঈশ্বর সাধনা করছে, এরা উচ্চবর্ণের ঘুষ সাফ করে। এই বাল্মীকিরা পূর্ব উত্তরপ্রদেশে যারা থাকে, এরা নাকি ঈশ্বর সাধনা করছে। অর্থাৎ এরা যারা এই দলিত আছে দলিতই থাকবে, উচ্চবর্ণই থাকবে, তাদের সেবা করবে। CRPF এর জওয়ান একজন মারা গেল উত্তরপ্রদেশে, তাকে দাহ করা যায়নি, তার অন্ত্যেষ্টি করা যায়নি, কারণ সেই শ্মশানটাতে, সেই চুল্লিতে উচ্চবর্ণীয়দের অন্ত্যেষ্টি হয়। এটাও এরা করছে, স্থিতাবস্থা বজায় রাখা। অর্থাৎ বর্ণে বিভাজিত থাকবে, জাতপাতে বিভাজিত থাকবে। তথাগত নিচু যাত্রা হচ্ছে মানুষের উচ্চবর্ণীয়দের সেবা শুশ্রূষা করবে, একদম অত্যাচার করবে উচ্চবর্ণীয়রা তাদের উপরে, সবকিছু ঠিকঠাক থাকবে, তবু আমরা জাতীয়তাবাদ পালন করব। অর্থাৎ উচ্চবর্ণীয় হিন্দুত্বকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। এবং গোলওয়ালকর, MS গোলওয়ালকর বলেছিল যে শূদ্র রমণীর প্রথম সন্তানটি ব্রাহ্মণের ঔরসজাত হওয়া উচিত। এই যাদের অবস্থা, এরা যে জাতীয়তাবাদ নিয়ে আসছে, সেই জাতীয়বাদ কিছু কুমড়োকেই খাওয়াতে পারবে। এবং এই কুমড়োই আছে, এবং এদের মাথায় কোনো বুদ্ধি তো নেই, কিন্তু ধান্দাবাজিটা ঠিক আছে। ফলে এরাই কি হচ্ছে, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের নানা রকমেতে এরকম প্রচার বলি চালিয়ে যায়, কিন্তু এরাও আসলে জানে না যে অন্তর্নিহিত বিষয়টা কি। এবং সবচেয়ে বড় কথা, কংগ্রেসও তো জাতীয়তাবাদী, একদম কংগ্রেস জাতীয়তাবাদী। আমি একটু বলে শেষ করছি, কংগ্রেসের জাতীয়তাবাদটা কি ছিল? নেহেরু জাতীয়তাবাদ ছিল একটা আরোপিত জাতীয়তাবাদ, বলেছিল যে সিভিক ন্যাশনালিজম। লেফট উইং ন্যাশনালিজম ছিল সুভাষচন্দ্র বোসের, নেহেরু এনেছিল সিভিক ন্যাশনালিজম। পরে ইন্দিরা গান্ধী এনেছে ইকোনমিক ন্যাশনালিজম, রাষ্ট্রায়ত্তকরণের মধ্য দিয়ে সমস্ত কিছুকে, ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ, শিল্পক্ষেত্রগুলি রাষ্ট্রায়ত্তকরণ, এটার মধ্য দিয়ে ওই সোভিয়েত মডেলকে নিয়ে আসা, এই কাজটা করেছিল। নানা রকম জাতীয়তাবাদ আছে। এখন আমরা জাতীয়তাবাদ বলতে হিন্দুত্ববাদকে বলছি, কিন্তু নেহেরু একটা সিভিক ন্যাশনালিজম এনে এই সমস্ত তামিল, অন্ধ্রের লোক, কর্ণাটকের লোক, বাঙালি, নর্থ ইন্ডিয়ার লোক সবাইকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিল, যেটা আসলে হয় না বাস্তবত। কিন্তু সেটার একটা ব্যর্থ চেষ্টা নেহেরু করেছিল, এবং পরবর্তী সময় ইন্দিরা গান্ধী করেছিল, যেহেতু সোভিয়েতের অনুসারী হয়েছিল ওই সময়টায়, একটা ওই ইকোনমিক ন্যাশনালিজম আনার চেষ্টা করেছিল। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাশনালিজম আছে। এখন এই ন্যাশনালিজমটা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসির সঙ্গে, জিউইশ ন্যাশনালিজম যেটা ইসরায়েলের সঙ্গে, ইসরায়েল যেটা করছে, অনুসরণ করছে, আর এই ইসলামিক ন্যাশনালিজম আর হিন্দু ন্যাশনালিজম সবগুলি কিন্তু আসলে একটা পাত্রের মধ্যেই আছে। বিরোধিতার যে গল্পটা আছে সেটা হচ্ছে আসলে একই মুদ্রার ওই পিঠ। আসলে এই ন্যাশনালিজম দিয়ে মানুষের যে বাস্তব সমস্যা তাকে দূর করা যায় না। ফলে আলটিমেটলি নির্বাচনের ইস্যু হিসেবেও মধ্যবিত্তের মধ্যে ব্যাপকভাবে থাকবে, ন্যাশনালিজম থাকতেই পারে, কিন্তু মধ্যবিত্তরা সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ নয়। ব্যাপক শ্রমজীবী মানুষের কাছে কিন্তু জাতীয়তাবাদ শেষ পর্যন্ত বড় ইস্যু হতে পারে না। একদম অরিন্দমদা যেটা আলোচনা শেষে যেটা বলছিল যে এই যে কৃষকের সমস্যা, বেকারের সমস্যা, শ্রমিকদের সমস্যা, এবং ভারতবর্ষে দিনকে দিন বাড়ছে এই যে বেকারের কাজের যে সরকারের যে প্রতিশ্রুতিগুলি ছিল 2014 সালে, এগুলির অনেকগুলি এখন পর্যন্ত পূরণ করতে পারেনি, একদম নির্বাচন এসে গেছে। তো এই জাতীয়তাবাদের স্লোগান দিয়ে একটা প্যানিক ক্রিয়েট করে এই সমস্যাগুলি নিয়ে যাতে মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব অংশের মানুষ
বা বেকাররা যাতে ঐক্যবদ্ধ হয়ে মুভমেন্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা নতুন করে জনমত যাতে তৈরি করতে না পারে, তার জন্য কি আরেকটা এই অস্ত্র হিসেবে জাতীয়তাবাদের একটা প্যানিক মানুষের উপরে তৈরি করা হচ্ছে বা চাপিয়ে দেওয়া হচ্ছে না? আমি তোমার এই দ্বিতীয় পর্বের প্রশ্নটাতে যাওয়ার আগে আমি প্রযুক্তর একটা বিষয়কে আমি উল্লেখ করতে চাইব। সেটা হচ্ছে এই আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের রচিত জনগণমন, এই যে ষষ্ঠ জর্জকে উদ্দেশ্য করে লিখিত, এই বিষয়টা সম্পর্কে একটা বিতর্ক আছে ঠিক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু এইটা বিশ্বাস করি। আমার কাছে যে তথ্য রয়েছে তাতে করে এইটা একটা বড় কি বলে এটাকে ব্যালট। এই ব্যালটের একটা পংক্তি হচ্ছে এই আমাদের দেশের যে মানে জনগণমন যে জাতীয় সঙ্গীত, এবং এইটা সত্যিকার অর্থে তুমি যদি প্রতিটা লাইন উল্লেখ করে দেখো, সেটা কিন্তু প্রত্যেকটা অর্থই কিন্তু একটাই মিন করে, একজন ব্যক্তিকে মিন করে, মাদারল্যান্ডকে মিন করে না। এটা যদি সোভিয়েত ইউনিয়নে হতো, রাশিয়ার কথা যদি আসতো, তাহলে কিন্তু ওদের ফাদারল্যান্ড। আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু মাতৃভূমি হিসেবে পূজা করি। তো মাতৃভূমির পূজা করতে গিয়ে জনগণমন কিন্তু কোথাও মাতৃভূমির উল্লেখ নাই, গোটাটাই হচ্ছে একজন জনগণনায়ক, অধিনায়ক। এই অধিনায়ক রাজা জর্জ। কাজেই প্রদীপ্ত যদি এটাকে অস্বীকার করতে চায়, না অস্বীকার করিনি, আমি বলতে চাইছি যে ওরা যেটা করে না ঠিক, আমি বলছি আমাদের তো পরিষ্কার, মানে এই ব্যাপারে ধ্যান ধারণার ব্যাপারটা পরিষ্কার একদম ঠিক আছে। এই জায়গাটা আরএসএস এই জায়গাটায় যদি সমালোচনা করে, আমি আরএসএস এর এই সমালোচনার সঙ্গে একমত, আমি বিজেপির সঙ্গে একমত। কিন্তু মজার বিষয় হচ্ছে আরএসএস এই জায়গাটাকে সমালোচনা করছে বা বিজেপি এই জায়গাটাকে সমালোচনা করছে, কিন্তু আনফর্চুনেটলি শহীদ ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের শহীদান দিবস 23শে মার্চ, ওদের সারা দেশব্যাপী কোনো কর্মসূচি নাই। তাহলে এদের জাতীয়তা বোধটা বেসিক্যালি কোন জায়গায়? ঠিক এবিভিপি বা তোমার যুব মোর্চা রাজ্যে বলো বা গোটা দেশে বলো, একটা রক্তদান শিবির সংগঠিত করে না, এখন অবধি করেনি। রাজ্যের মানুষের রক্তের সংকট নিরসনের জন্য ওদের তরফ থেকে যে ভূমিকা নেওয়ার কথা ছিল, সেই ভূমিকাটা ওদের কম। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই জাতীয়তাবাদের স্লোগান আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেভাবে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এইটা অ্যাকচুয়ালি বাস্তবতা কতদূর আছে, এইটা হচ্ছে আমাদের এখন বিশ্লেষণ করার সময়, আমাদের বোঝার সময়। নাকি একজন মানুষের বক্তব্য শুনে আমার কথা শুনে কেউ উদ্বেলিত হয়ে পড়বে বা আমার কথা শুনে কেউ মোহিত হয়ে পড়বে, আমি সেটা আশা করি না, আমি সেটা বিশ্বাস করি না। আমি যেটা বলবো সেটা মানুষ নিজের অভিজ্ঞতার নিরিখে বিশ্লেষণ করুক, বিশ্লেষণ করে তার সিদ্ধান্ত গ্রহণ করুক। তোমার আজকে এই যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, তোমার সংলাপের আলোচনার বিষয় দাঁড়িয়েছে যে জাতীয়তাবোধকে আজকে দেশের লোকসভা নির্বাচনের একটা ইস্যু হবে কিনা, এটা হওয়াটা খুব স্বাভাবিক। কেন আমি তোমাকে বলছি, একটা স্ট্যাটিস্টিক্স যেটা বলছে সেটা হচ্ছে দেশের 7টা রাজ্যে 193টা লোকসভা আসন আছে। এই 7টা রাজ্য কোন কোন রাজ্যগুলো? এই রাজ্যগুলো হচ্ছে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যা এবং পশ্চিমবাংলা। এই 7টা রাজ্যে 193টা আসন। এই 193টা আসনের মধ্যে যে গত 2014 লোকসভা নির্বাচনের সময় যখন মোদির ভাষণ শুনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময়ে প্রধানমন্ত্রী নন, উনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা অভিলাষা রাখছেন, ওই সময়ে উনি গোটা দেশ চষে বেরিয়ে যেভাবে ভাষণ দিয়েছেন, যেভাবে বক্তব্য রেখেছেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, দেশের মানুষ ধরে নিয়েছিল যে গোটা দেশটা একটা অন্য মাত্রায় চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। এবং তখন ওই একটা সময়ে কংগ্রেসের বিরুদ্ধে দেশের মানুষের একটা ক্ষোভ চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিল। সেই ক্ষোভটাকে চ্যানেলাইজ করে নিজের পক্ষে নিয়ে আসার জন্য উনি যা যা বলার, যা যা করার, সেগুলো উনি করেছিলেন। সেই সময়ে দাঁড়িয়ে ওই 7টা রাজ্যে মোট সিট পেয়েছিল হচ্ছে, বিজেপি যেটা সিটটা পেয়েছিল হচ্ছে, সেটা হচ্ছে মাত্র 21টা সিট। আজকে কিন্তু সেই মোদি ওয়েভ নাই। 2014 পরে 2019-এ কিন্তু সেটা নাই। এখন একটা পরিসংখ্যান বলছে যে এই 7টা রাজ্য থেকে ভোট সিট পেতে পারে এনডিএ, সেটা হচ্ছে খুব বেশি হলে 10, খুব কম হলে 5। এই 21টার মধ্যে 17টা তো কর্ণাটকের থেকে পেয়েছে। 17টা কর্ণাটক থেকে পাওয়া, একদম কারেক্ট তুমি বলেছো যে 21টার মধ্যে 17টাই হচ্ছে কর্ণাটক থেকে পাওয়া। আজকে কর্ণাটকের রাজনীতিটা কিন্তু বদলে গেছে। এখানে কিন্তু এখন কংগ্রেস এবং
জেডিএস এর একটা মিলিজুলি সরকার চলছে। কাজে ওখানে এই 17টা সিট ধরে রাখা বিজেপির পক্ষে বা এনডিএর পক্ষে কিন্তু যথেষ্ট কঠিন। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 80টা সিটের মধ্যে 72টা সিট কংগ্রেস বিজেপি নিয়ে নিয়েছিল, এবং সেখানে ওই সময়ে দাঁড়িয়ে যেটা ছিল সেটা হচ্ছে এই তোমার এসপি সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি মায়াবতীর দল, এরা কেউ কিন্তু নিজেদের মধ্যে কোনো জোট তৈরি করতে পারেনি। কংগ্রেস তার মতন লড়েছে, জেডিএস বা এসপি এবং তোমার সমাজবাদী পার্টি এরা নিজেদের মতন করে লড়াই করেছে, কিন্তু ফলে যেটা হয়েছে ভোট বিভাজনের ফলে বেরিয়ে গেছে বিজেপি। কিন্তু আজকে কিন্তু একটা জোট তৈরি হয়েছে, এবং এই জোটটার পেছনে কিন্তু 44% ভোট রয়ে গেছে। এই যখন দেশের পরিস্থিতি, তখন বাকি রয়েছে তোমার 207টা সিট গোটা দেশে। এইবার এই 207টা সিটের মধ্যে এই পরিসংখ্যানটা যদি তুমি হিসাব করো, তারপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 207টা সিটের মধ্যে তোমাকে 206টা সিট পেতেই হবে ম্যাজিক্যাল ফিগারে অর্জন করার জন্য। ইট ইজ ভেরি মাচ ইম্পসিবল। 207টা সিটের মধ্যে 206টা সিটই বিজেপি পেয়ে যাবে ভারতবর্ষে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কেন ইম্পসিবল তার সঙ্গে আরও একটা জিনিস যুক্ত করো তুমি। প্রথম অবস্থায় বিজেপি স্লোগান তুলেছিল, বিজেপির নেতৃত্বরা বলার চেষ্টা করেছিল যে উত্তর পূর্বের 25টা সিটের মধ্যে আমরা 22টা সিট পাবো। আজকে সেটা কমতে কমতে নেডার যিনি প্রধান হোতা পুরোহিত হিমন্ত বিশ্ব শর্মা, উনি কিন্তু আজকে বলছেন যে আমরা উত্তর পূর্বে 19-20টা সিট পাবো। 22-এ আর নেই, কিন্তু 25 থেকে 22-এ নেই, নেমে চলে এসছে। তার মধ্যে যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে গোটা আসামে এখন কিন্তু ওই যে বলে গেছেন যে আমরা আবার নতুন করে কেন্দ্রের সরকার করতে পারলে আমরা ওই করব, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল আমরা কার্যকরী করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে কিন্তু গোটা আসামে অ্যান্টি বিজেপি ওয়েভ উঠে গেছে। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং ওই 15 লক্ষ টাকা বছরে 2 কোটি বেকারের চাকরি ইত্যাদি ইত্যাদিগুলো যখন হলো না, তার সঙ্গে যখন যুক্ত হলো তোমার জিএসটি বা তারও আগে নোটবন্দি, যেটার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নোটবন্দি করার জন্য কী কারণে আমি নোটবন্দি করলাম, এটার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা যখন দেশের প্রধানমন্ত্রী দিতে পারলো না, তখন স্বাভাবিকভাবেই তোমাকে একটা স্লোগান তৈরি করতে হয়। স্লোগান নিয়ে আসতে হবে তোমার দেশে নির্বাচন বৈতরণীটা পার হওয়ার জন্য। কাজেই স্বাভাবিকভাবে এই জাতীয়তাবোধের স্লোগানটা উঠে আসছে। কিন্তু এই জাতীয়তাবোধের স্লোগানটা আমি আগে যেটা বলেছিলাম, স্লোগানটা তারা যেটা তোলার চেষ্টা করছে সেটার প্রেক্ষাপটটাও বিশ্লেষণ করতে হবে। কতটা তারা নিজেদের দায় নিচ্ছে, কতটা তারা জাতীয় নেতাদের শ্রদ্ধা জানাচ্ছে, কতটা তারা জাতীয় স্বাধীনতা আন্দোলনের লড়াইতে তাদের ভূমিকা ছিল, এই জায়গাগুলো কিন্তু বাদ দিয়ে রেখেছে। কিন্তু বিরোধীরা এই জায়গাগুলোতে আসার চেষ্টা করছে না, বা এই জায়গাগুলোকে যদি তোমার পিন পয়েন্ট করার চেষ্টা করতো, তাইলে মনে হয় বিজেপি বা আজকে যারা সরকারে আসীন রয়েছে তাদের যে স্লোগান, এই স্লোগানটা অনেকটাই মানে তোমার তাদের যে ফুটিংস বা যে শক্তি সেটা হারাতো। এই জায়গাটাকে হিট না করতে পারলে জাতীয়তাবোধ একটা জায়গা, ওই যে বললাম মধ্যবিত্তদের মধ্যে, যাদের আপাত দৃষ্টিতে খাওয়া পড়ার কোনো অসুবিধা নেই, শ্রমিক অংশের মানুষের মধ্যে নয়, কৃষক অংশের মানুষের মধ্যে নয়, কিন্তু এই মধ্যবিত্ত অংশ কিন্তু একটা বড় অংশ, এই অংশের ভোটারদের মধ্যে কিন্তু এই একটা প্রভাব বিস্তার করার একটা সুযোগ রয়েছে, যেটা বিরোধীরা যদি এখনই এটাকে হিট করার চেষ্টা না করে তাহলে কিন্তু একটা সমস্যা। একদম বিরোধীরা এই বেকার কৃষক শ্রমিকের সমস্যা হিট করার চেষ্টা ইলেকশন পারপাজে শুধু যদি করার চেষ্টা করে, সেটা এক নম্বর হলো কতদূর সফল হবে। কারণ আমরা দেখেছি গত 3 বছর 4 বছর 4.5 বছর ধরে সেরকম করে যে কংগ্রেস দল প্রধান বিরোধী দল, তাদের কিন্তু গোটা দেশে এই কৃষকের শ্রমিকের বেকারদের সমস্যা নিয়ে কিন্তু সেরকম মাস মুভমেন্ট কিন্তু ছিল না। যদি আমরা দেখি কৃষকের সমস্যা নিয়ে কিন্তু লেফট যে দলগুলি রয়েছে, বামপন্থী দলগুলি, রাজস্থান, মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রের লং মার্চ যেটাই বলুন, সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং এই ফসলটা কিন্তু কংগ্রেস পেয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নির্বাচনে কিন্তু একটা বড় কৃষকের ভোট তারা পেয়েছে। অরিন্দমদা যেটা দিয়ে শেষ করলেন, আজকের অনুষ্ঠানটা কিন্তু শেষ পর্যায়ে এসেছে যে এই কৃষক বেকার শ্রমিকদের এই জায়গাটা যদি বিরোধীরা স্ট্রাইক করে, এখন এই জাতীয়তাবাদের স্লোগানের এগেনস্টে এই সমস্যাগুলি, কৃষকের বেকারের শ্রমিকের সমস্যাগুলি স্ট্রাইক করলে কতদূর নির্বাচনে ফসল তুলতে পারবে বিরোধী দল? তথাকথিত জাতীয়তাবাদী তো সবাই, বিজেপি হচ্ছে হিন্দুত্ব জাতীয়তাবাদী, কংগ্রেস হচ্ছে উদারবাদী জাতীয়তাবাদী, সিপিএমও জাতীয়তাবাদী, কমিউনিস্ট পার্টি হয় আন্তর্জাতিকতাবাদী, আন্তর্জাতিক চিন্তা করে।
রাষ্ট্রে রাষ্ট্রে এরকমভাবে বিভাজনকে তো কমিউনিস্ট পার্টি মান্যতা দেয় না, কিন্তু সিপিএম দেখা যাচ্ছে তাদের বিবৃতি তো জাতীয়তাবাদী হয়ে যাচ্ছে, কারণ তারা ভারত রাষ্ট্রকে তো স্বীকৃতি দেয়, কমিউনিস্ট পার্টি তো দেওয়ার কথা নয়। যাই হোক, তো কম বেশি সবাই হচ্ছে জাতীয়তাবাদী চালাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে ইস্যুগুলি আসছে, এই তো দিয়ে দিল ৭২,০০০ টাকা করে দেবে বছরে, ৩,৬০,০০০ কোটি টাকা লাগবে, কোথার থেকে আসবে বলছে ৫-৬ মাস ধরে নাকি আলোচনা করেছে অর্থনীতিবিদদের সঙ্গে। ওইটুক ভাষা কথা বলে তো হবে না, আসল কথা হচ্ছে দেওয়া যায়, দিতে গেলে কি হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজমকে বন্ধ করতে হবে। অর্থাৎ এই ২০-২৫টা যে আজকে বারবার অভিযোগ করছে নরেন্দ্র মোদী এদেরকে প্রচুর টাকা দিয়ে দিয়েছে কর্পোরেটদের, এটা বন্ধ করতে হবে। এদের কি এরকম ইস্তাহারে আছে যে সমস্ত ক্যাপিটালিস্টদের সমস্ত সাবসিডি দেওয়া, কম পয়সায় জমি দেওয়া, এই এনপিএ নাকচ করে দেওয়া, এনপিএ হবে না, সমস্ত টাকা আদায় করা হবে, বিনা মর্গজে লোন দেওয়া হবে না, এরকম কোনো কর্মসূচি কি কংগ্রেসের আছে নাকি? না থাকলে কোথার থেকে দেবে? দেওয়া যায় না, ব্যাপারটা এরকম নয়। ৩,৬০,০০০ কেন ৭,২০,০০০ও দেওয়া যাবে। যদি কি হয় তাহলে ১০% যে খরচাটা বাজেটে ধরা থাকে সাবসিডি দেওয়ার জন্য, যার মধ্যে ৮ থেকে ৮.৫% শুধুমাত্র ওপরের ১০০টা ফ্যামিলি পেয়ে যায়। অর্থাৎ হিসাবে প্রায় ৩,৬০,০০০ কোটি টাকার কাছাকাছি ভারতবর্ষের প্রথম যে ১০০টা ফ্যামিলি আছে কর্পোরেট ফ্যামিলি, এরাই কিন্তু এই সাবসিডি হিসেবে কিংবা ব্যাংক লোনের ঘাটতি পূরণ করার হিসেব দিয়ে কিংবা সস্তায় জমি পাওয়া, বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়া, এগুলোর মধ্যে দিয়ে পায়। ফলে তাদের সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে দিতে হবে, সেটা তো আবার হচ্ছে সমাজতন্ত্র চলে আসবে। তো এটা কি সমাজতন্ত্রের এজেন্ডা নিয়ে ইলেকশনে লড়ছে নাকি কংগ্রেস? এরকম কোনো ইস্তাহার আছে নাকি? এটা তো নেই। ফলে দেখা যাচ্ছে যে বাস্তবে কি দেওয়া সম্ভব হবে সেটা কিন্তু অসম্ভব নয়, কিন্তু কংগ্রেস যে প্রক্রিয়ার মধ্যে দেবে বলছে এটার মধ্যে কোনো স্পষ্টতা নেই। কিন্তু তবু কি হচ্ছে যে এটা হিন্দুত্ব জাতীয়তাবাদের এগেনস্টে মানুষের বাস্তব সমস্যা নিয়ে একটা কথা বলা হয়। ওরা বলেছে Superficial কথা। আমরা রাজস্থান মধ্যপ্রদেশে 10 দিনের মধ্যে ক্ষমতায় এসে ঋণ মুকুব করেছি। ঋণ মুকুব করেছে, কিন্তু ঋণ মুকুব করা কিংবা লোকের হাতে টাকা ধরিয়ে দেওয়া এটা শিল্পের বিকাশও হয় না, অর্থনীতির বিকাশও হয় না, এর মধ্য দিয়ে ক্ষয়রাতি হয়। একটা ক্ষয়রাতি হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থার অত্যন্ত দুর্বলতা। একটা দুর্বল রাষ্ট্র যেখানে অর্থনীতির বিকাশ ঘটেনি, এরকম রাষ্ট্রে যেখানে এই ধরনের ক্ষয়রাতির কথাগুলো আসে। না না, শুধু তাই নয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটা দীর্ঘ সময় ভারতবর্ষের স্বাধীন মানে সরকারে, কেন্দ্রীয় সরকারে ছিল কংগ্রেস। আজকে যদি বিজেপি ক্ষমতায় এসে থাকে দু দফায়, সেটার জন্য দায়ী তো কংগ্রেস। সে আবার একটা বক্তব্য আছে যেটা বলতে পারছে না, আঞ্চলিক উত্থানের পেছনে তো কংগ্রেসই দায়ী। কাজেই আজকে ওই যে ডোল দেবে ৭২,০০০ টাকা দেবে বলছে, এটাও তো একটা ডোল ডিস্ট্রিবিউশনের নমুনা। আমি আগের দিন একটা প্রোগ্রামে এটাই বলার চেষ্টা করেছিলাম যে বেকারদের নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করবে বা একটা ভাতা দেওয়ার চেষ্টা করবে বছরে মানে মাসে ৬,০০০ সংলাপ অনুষ্ঠানে এটা আলোচনা হয়েছিল। তো এটা তো একই বিষয়, মানুষকে প্রভাবিত করার বিষয়। এখানে একটা প্রচ্ছন্ন বক্তব্য হচ্ছে যে আগের কংগ্রেস আর রাহুল গান্ধীর কংগ্রেস এক নয়, মানে আগে যা হয়েছে আমি হচ্ছি সমাজতান্ত্রিক, আমি নতুন কথা খুললাম। যেরকম হচ্ছে যে মাসুদ আজহারকে কে ছেড়েছিল, যখন প্রশ্নটা আসে অটল বিহারী বাজপেয়ী সরকার মাসুদ আজহারকে ছেড়েছিল, নরেন্দ্র মোদী কিন্তু প্রচ্ছন্নভাবে বলে যে এটা অটল বিহারী বাজপেয়ী সরকার নয়, আমরা হচ্ছি লড়াই করার সরকার, অর্থাৎ আমরা মারলে পাল্টা মারবো, এরকম কথা আমরা বলি, কিন্তু এটা মুখে বলে না, কিন্তু হাবভাবে এটা বলে। তো ওই রকম তাদেরও একটা প্রচ্ছন্ন বক্তব্য আছে কংগ্রেস দলেরও আছে যে এটা আগের কংগ্রেস দিয়ে হবে না, এখন নতুন কংগ্রেস, এর সমাজতান্ত্রিক কংগ্রেস, আসল সমাজতান্ত্রিক কংগ্রেস, এইসব গল্প তো বলবেই। কিন্তু আজকে যে মূল ফোকাসটা ছিল যে জাতীয়তাবাদ ইস্যু হবে কিনা, প্রথম কথা হচ্ছে জাতীয়তাবাদের নানা রকম ব্যাখ্যা আছে। হিন্দুত্ব ভিত্তিক জাতীয়তাবাদ, তারপর এই যে বললাম যে সমাজতান্ত্রিক জাতীয়তাবাদ, মানে ওই ন্যাশনালিজম, ইকোনমিক ন্যাশনালিজম, এইরকম ব্যাপারগুলো ইন্দিরা গান্ধীর আমল থেকেই কংগ্রেসের মধ্যে এই হাওয়া চলে আসছে, সমাজতান্ত্রিক জাতীয়তাবাদ। আবার মনমোহন সিং যখন এসেছিল, পি চিদাম্বরম, মনমোহন সিংরা সবাই মিলে দেখা গেছে যে পুরোপুরি ওই উদার অর্থনীতি মানে চালু করে দিয়ে ওই সমাজতান্ত্রিক, তথাকথিত সমাজতান্ত্রিক যে ভাবধারা কংগ্রেস একটা চালু করেছিল নাটকটা, সেটাকে একদম বাতিল করে দিয়েছিল। এখন কিন্তু আবার ফিরিয়ে আনার জন্য রাহুল গান্ধীকে যারা চালাচ্ছে তারা একটা চেষ্টা করছে। আসলে ব্যাপারটা কিছুই না, জনগণ যেহেতু প্রচণ্ড সমস্যার মধ্যে আছে, ফলে এই সমস্যা থেকে জনগণকে উত্তরণের একটা খোয়াব তো দেখাতে হবে, সেই খোয়াবটা দেখাচ্ছে। এটা দেখাতে গেলে এখন আর উদার অর্থনীতির সেই স্লোগান দিয়ে হবে না, কারণ দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে শ্রম আইন এমন খারাপ অবস্থায় গেছে, এমন জনবিরোধী অবস্থান নিয়েছে যে দেখা যাচ্ছে যে কোনো কথা নেই, বার্তা নেই, সরকারের সঙ্গে কোনো আলোচনা নেই, যে কোনো সময় যে কোনো কারখানা বন্ধ করে দিচ্ছে মালিকরা। 4টে কারখানার মধ্যে 3টে বন্ধ করে দিয়ে একটা কারখানাতে প্রোডাকশন নিয়ে চলে যাচ্ছে, এদিকে 3টে কারখানা শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তো শ্রমিক বেকার হয়ে গেলে সমস্যাটা কি হবে? বাজারে তো উৎপাদিত সম্পদ কেনার লোক থাকবে না।
আজকে রাহুল গান্ধী এই বক্তব্যটা আনছে কেন 72,000 টাকা করে দেবে 5 কোটি পরিবারকে? কারণ হচ্ছে 5 কোটি পরিবারের মধ্যে যে 25 কোটি মানুষ আছে তাদের পার্চেসিং ক্যাপাসিটি বাড়লেই তারা বাজারে উৎপাদিত মাল কিনবে। এটা রাহুল গান্ধীর মস্তিষ্ক প্রসূত নয়, এটা কোনো ইকোনমিস্ট এটা বলেছে। ক্যাপিটালিস্ট হাউসের বক্তব্য, কম্প্যাশনেট ক্যাপিটালিজম বলে একটা ব্যাপার আছে, ওদেরই বক্তব্য। এই ইকোনমিস্টরা কম্প্যাশনেট ক্যাপিটালিস্টের প্রবক্তা যে ইকোনমিস্ট আছে, তার মধ্যে অমর্ত্য সেন, কৌশিক বসু, এরকম আরো অনেকে আছে। ক্রয় ক্ষমতা বাড়ানো, তুমি উৎপাদিত সামগ্রী বিক্রির জায়গা পাবে না। এদের পরামর্শ থেকে হচ্ছে যে এদের যদি ক্রয় ক্ষমতা থাকে তাহলে এরা বাজারে মাল কিনবে, তাহলে উৎপাদনের ক্ষেত্রে এখন যে স্থবিরতা সেটার থেকে মুক্ত হওয়া যাবে। ওই প্ল্যান থেকে বিষয়টা করছে, কিন্তু এটা ফলপ্রসূ করতে গেলে দেখা যাবে যে ভারতের যে প্রথম সারির যে ফ্যামিলিগুলো আছে, কর্পোরেট ফ্যামিলি, তাদেরকে সমস্ত সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। এটা কি করতে পারবে? এটা কি করা সম্ভব এই রাষ্ট্র কাঠামোর মধ্যে? সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ জাতীয়তাবাদ বেড়েছে রাষ্ট্রবাদের উপর, এবং হচ্ছে জাতীয়তাবাদ আসলে আজকের দিনে একটা আত্মঘাতী রাষ্ট্রদর্শন। এই আত্মঘাতী রাষ্ট্রদর্শন যেভাবেই পোষণ করুক না কেন, বিজেপি হিন্দুত্বের উচ্চপনি হিন্দুত্বের মোড়কে করছে, কংগ্রেস করছে অন্য মোড়কে, ইকোনমিক সোশ্যালিজমের মোড়কে, ধর্মনিরপেক্ষতা তথাকথিত মোড়কে, মোটেও এটা ধর্মনিরপেক্ষ না, এগুলি বরংবাজি। এরকম প্রত্যেকটা সংসদীয় দল কিন্তু আসলে যার যার মতো করে জাতীয়তাবাদকে ধরছে। দক্ষিণের যে আঞ্চলিক দলগুলি আছে এরাও জাতীয়তাবাদ, এরা হচ্ছে দক্ষিণের জাতীয়তাবাদ, মানে ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে দাক্ষিণাত্যের যে জাতীয়তাবাদ, একটা ইউনিয়ন আছে, কিন্তু এদের মধ্যে একটা গিল্ড আছে, মানে একটা মানে বডি আছে এই দক্ষিণের যে সমস্ত রাজ্যগুলির যে আঞ্চলিক দলগুলি আছে, বিন্দুবর্বরের দক্ষিণ অংশটা গোটা হচ্ছে অন্য একটা জাতীয়তাবাদ, ফেডারালিজম, যেটা অন্য একটা ভারত। হ্যাঁ, ফেডারেল রাষ্ট্র কাঠামো তৈরি করার ব্যাপারে এদের একটা বক্তব্য আছে। ওখানে হিন্দি চলবে না, ওরাও জাতীয়তাবাদী, কিন্তু ওদের ওখানে হিন্দি চলবে না। এই যে পেরিয়ারের মতকে তামিলনাড়ুতে বলা হয় না, দলিত নেতা পেরিয়ার একটা বক্তব্য আছে, ভারতবর্ষের দক্ষিণাংশ নিয়ে একটা স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে। অর্থাৎ উত্তর ভারতের হিন্দি যে মতামত আছে তার বিরোধী। মাঝখানে মহারাষ্ট্র আবার কি হচ্ছে, মারাঠি অস্মিতা নিয়ে কিন্তু শিবসেনা আছে, এদের হিন্দুত্ববাদ আবার বিজেপি হিন্দুত্ববাদের সঙ্গে মিলবে না, মারাঠি অস্মিতার ব্যাপার আছে এখানে, এটা আবার আলাদা। ফলে নানা রকম গোলমেলে জাতীয়তাবাদ আছে। এই আবার যেমন নর্থ ইস্টের জাতীয়তাবাদ আলাদা, এখানে দেখা যাবে ত্রিপুরাতে জাতীয়তাবাদ একরকম, আসামে জাতীয়তাবাদ একরকম, প্রত্যেকে যার যার মতো করে জাতীয়তাবাদ আছে, কেউ ভাষার ভিত্তিতে, কেউ ধর্মের ভিত্তিতে, কেউ আঞ্চলিক মানে সংস্কৃতির ভিত্তিতে, নানাভাবে জাতীয়তাবাদ আছে। এখন বিজেপি যেহেতু রাষ্ট্র ক্ষমতার সরকারে আসীন আছে, সেজন্য দেখা যাচ্ছে তাদের উচ্চপন্থী হিন্দুত্ববাদী জাতীয়তাবাদটা বাজারে বেশি চাওয়ার করছে। এই সেনাবাহিনীর মোড়কেই হোক, সার্জিক্যাল স্ট্রাইকের মোড়কেই হোক, নানা রকম মোড়কে এরা তাদের জাতীয়তাবাদটা, তাদের প্রচার মাধ্যম অনেক স্ট্রং, টাকা পয়সা অনেক বেশি, ফলে বাজারে ওরা বেশি করে খাওয়াবার চেষ্টা করছে, এবং যত বেশি অন্য দিক থেকে ওরা ব্যর্থ হচ্ছে, অন্যদিকে এদের ব্যর্থতা চাপার দেওয়ার জন্য এরা এদের জাতীয়তাবাদটাকে বাজারে বেশি নিয়ে আসছে। কিন্তু অন্যান্য যে জাতীয়তাবাদগুলি আছে সেগুলিও প্রত্যেকটা কিন্তু আসলে সমাজকে বিপরীত মুখে ঠেলে দেওয়ার জন্য আছে। আজকে তো আন্তর্জাতিকতাবাদী হওয়ার কথা, আজকে তো ইকোনমিটা তো গ্লোবাল, আজকে কোনো একটা নির্দিষ্ট দেশের কোনো সম্পত্তি নেই, মানে কোনো প্রোডাকশন হয় না। চীনের প্রোডাকশন যেটা আছে সেটা আবার অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়াতে এসে, আমেরিকায় একটা কাজ হচ্ছে, সুইডেনে একটা কাজ হচ্ছে, জাপানে একটা হচ্ছে, সব অ্যাসেম্বলিং হচ্ছে দেখা যাচ্ছে রাশিয়াতে। ফলে প্রোডাকশন সিস্টেম আন্তর্জাতিক হয়ে গেছে, সামাজিক হয়ে গেছে। উৎপাদনের মালিকানা আছে ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ কর্পোরেটদের মালিকানার মধ্যে আছে। মালিকানাটাকে সামাজিক করাটাই হচ্ছে আজকের দিনের প্রধান কাজ, এবং এটা করলে তো রাষ্ট্রই থাকে না, আসলে রাষ্ট্রের বিলোপ সাধন হয় এবং সারা পৃথিবীর বাসিন্দা হয়ে যায় আমরা। অর্থাৎ আমাদের দেশ মানে দেশের মানুষ, এবং এই দেশটা আলটিমেটলি আজকের দিনে এটা ইউটোপিয়া মনে হতে পারে, কিন্তু আসলে এটা সারা পৃথিবী জুড়েই আমাদের দেশ, আস্থা পৃথিবীটাই আমাদের দেশ। অর্থাৎ শ্রমজীবী মানুষের ক্ষেত্রে, কর্পোরেটদের ক্ষেত্রে নয়, ইন্ডাস্ট্রিজদের ক্ষেত্রে নয়, ওদের জন্য রাষ্ট্র দরকার। সেই জন্য এরা রাষ্ট্রবাদের মধ্য দিয়ে এই জাতীয়তাবাদকে মানুষের মধ্যে খাওয়ানোর প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু শ্রমজীবী মানুষ এটা খাবে কেন, তার তো সমস্যা অন্য। ফলে এই জায়গা থেকে আলটিমেটলি পৃথিবীর কোথাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পও পারছে না, কেউ পারছে না। জার্মানিতে চেষ্টা হচ্ছে কিন্তু পারছে না। কাটালানরা এখন লড়াই করছে স্পেনের বিরুদ্ধে, ইউরোপের বিভিন্ন জায়গায় হচ্ছে। ব্রাজিলের সম্পূর্ণ দুই মেরু হয়ে গেছে সমস্ত মানুষ, এক পক্ষ হচ্ছে এই ঘোর দক্ষিণপন্থী জাতীয়তাবাদী, আরেক পক্ষ লেফটিস্ট মুভমেন্টে যাচ্ছে। সারা পৃথিবীতে কিন্তু মেরুকরণ হয়ে যাচ্ছে, এবং এই মেরুকরণটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এই জাতীয়তাবাদ আসলে মানুষকে কোনো রকম কোনো সুফল তো দিতে পারছেই না, একটা আত্মঘাতী দর্শনের মধ্য দিয়ে সমাজের বিপরীত দিকে নিচ্ছে, সমস্যার সমাধান ফলে তার পাল্টা ফাইটটাও সমাজে হচ্ছে, এবং সারা পৃথিবী জুড়ে পাল্টা ফাইটটা কিন্তু হচ্ছে। এটার দিকে আমাদের সংবাদ মাধ্যমের নজরটা কম বলে আমরা জানতে পারি না, খোঁজখবর রাখলে আমরা জানতে পারবো সারা পৃথিবী জুড়ে কিন্তু আন্তর্জাতিকতাবাদের দিকে মানুষ যাচ্ছে, গ্লোবালি মানুষ এক হয়ে যাচ্ছে, এবং একটা সময় এই রাষ্ট্রের বিলোপ সাধন হবে। ফলে এই ভারত পাকিস্তান যুদ্ধের গল্প তখন আর থাকবে না, ভারত আর পাকিস্তান একটাই দেশ হয়ে যাবে। একদম। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। এই জাতীয়তাবাদ কি এবার নির্বাচনের ইস্যু, এটা নিয়ে আগামী 31শে মার্চ, এই মাসের 31 তারিখে সুকান্ত একাডেমিতে
নিউজ ভ্যানগার্ড এবং ত্রিপুরা টাইমসের যৌথ উদ্যোগে একটা কনক্লেভ হবে এবং এটা বলা যায়, আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে এরকম ধরনের কনক্লেভ এবং আন্তর্জাতিক মানে একটা কনক্লেভ হবে সুকান্ত একাডেমিতে। এটা এই প্রথম হচ্ছে এবং এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজবিদ রয়েছেন, মানবাধিকার বিশিষ্ট যারা কর্মীরা রয়েছেন, তারা সেই কনক্লেভে অংশগ্রহণ করবেন, তাদের পক্ষে বিপক্ষে আলোচনা করবেন। এটা আমাদের শিরোনামও রয়েছে সেই কনক্লেভের, যে হোয়েন ন্যাশনালিজম ইজ অ্যান ইলেকশন ইস্যু, জাতীয়তাবাদী কি এটা নির্বাচনী ইস্যু। এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন সারা রাজ্যে আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত, আমাদের সম্মানিত শ্রোতারা রয়েছে, দর্শকরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ, আগামী 31 তারিখ 3টের সময় সুকান্ত একাডেমিতে আমাদের নিউজ ভ্যানগার্ড এবং ত্রিপুরা টাইমস যৌথ উদ্যোগে একটা কনক্লেভ হবে এই ইস্যুর ওপর, এবং জাতীয় স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন, আলোচনা করবেন। এবং যাদের আপনারা ন্যাশনাল টিভিতে, ন্যাশনাল লেভেলের চ্যানেলে দেখে থাকেন, ডিবেটে বা আলোচনা অংশগ্রহণ করেন, তারা এখানে আলোচনা করবেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এবং আজকে যে জাতীয়তাবাদ নির্বাচনে একটা ইস্যু কিনা সেটা নিয়ে আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন আলোচনা করলেন এবং এটা পর্যালোচনা করেন এবং এটা বিশ্লেষণ করলেন এবং এটা বোঝাবার, একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলেন। এবং যে জাতীয়তাবাদ কি, আসলে জাতীয়তাবাদের পেছনে কি লুকিয়ে আছে, জাতীয়তাবাদকে কেন সামনে নির্বাচনকে রেখে ইস্যু করা হচ্ছে, আপনারা দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।